ষোড়শী চাটুর্যের কথা মনে আছে? হুম। আজ খুব হইহট্টগোল মোড়ের মাথায়। দলে দলে লোক পায়ে হেঁটে চলেছে তারকেশ্বরে, শিব ঠাকুরের মাথায় দুধ জল ঢালতে। কানটা বারবার সেদিকেই চলে যাচ্ছিল। তারানাথের প্রশ্নে সচকিত হয়ে বললুম, সেই আপনার গ্রামের চাতর তো? চাতুর? ডেপোমি করছো না তো হে? আমি হাসি চেপে যেন ভারী আশ্চর্য হয়ে বললুম, না না, সে কি, আপনিই তো বলেছিলেন চাতর হলো এক প্রকারের আসর। তা ও তো সেই আসরই হলো, গল্পগাছা, আড্ডা। তারানাথ ছদ্ম গাম্ভীর্যের ছদ্মবেশ থেকে বেরিয়ে এসে হেসে উঠলেন হো হো করে। বললেন, তাই বলে বাপ কাকাদেরই ডাইনি বানিয়ে দিলে? হ্যাঁ, যাই হোক, শোনো, রাম গাঙ্গুলির সঙ্গে আমাকে জড়িয়ে একটা ঘটনা ঘটেছিল ওই রামজয়পুরেই। আর সেই থেকেই শুরু। আমার জীবনের প্রধান বাঁকখানি ভবঘুরে বৃত্তির দিকে ঘুরিয়ে দিয়েছিল ওই ঘটনার পর থেকেই। মন দিয়ে শোনো, বলি। রামের সেই সাধুর কথা বলেছিলাম তোমাদের। তিনি প্রথম আমাকে ওই বলেছিলেন যে আমার কপালে তন্ত্র সম্ভাবনার লক্ষণ দেখতে পেয়েছিলেন তিনি। তখন সাধুর কাছে কালে ভদ্রে যাই। ঘর ছেড়ে পথে নামবো তখনও সে দূরভিসন্ধি মাথায় আসেনি। সাধু বাবা দুটো একটি বিভূতি দেখান, তন্ত্রের কিছু গুঁড়ো তত্ত্ব ভারী সহজ ভাষায় বুঝিয়ে দেন, আর মাঝে মাঝে গাছপালার ভেষজ আর তন্ত্রগত গুরুত্ব সম্বন্ধে বলেন। তা তিনি একদিন আমাকে বললেন, আচ্ছা তারানাথ, তোকে তো বহু ঔষধির নাম বললুম, দেখতে কেমন তাও বললুম। এবার যা তো একটা সহদেবী গাছের চারা খুঁজে নিয়ে আয় দেখি। কেমন সব শিখেছিস, জেনেছিস, আমিও একটু বুঝি। আমি এতদিনে বেশ সব গল্পের মতো করেই শুনেছি। গল্প শুনতে যে ভালোবাসতাম তা নিশ্চয়ই তোমরা বেশ বুঝতে পারো। গল্প ভালো করে শুনতে না পারলে গল্প বলা যায় না। তবে না, সব শ্রোতাই যে গল্প বলিয়ে তেমন নয়, কিন্তু গল্প বলিয়ে মাত্রই ভালো শ্রোতা বা ভালো পাঠক। যাই হোক, সন্ন্যাসী এতদিন গল্পগাছা বলেছেন, তন্ত্র জীবনের হাতে খড়িও এক প্রকার দিয়েই দিয়েছেন। তার কথা অমান্য করা চলে না। শুধু একবার মিনমিন করে জানতে চেয়েছিলাম, সাধু বাবা, তা সে গাছ কোথায় পাবো যদি একটু। এইটুকু মাত্র বলেছি আর তিনি একেবারে ধমকে উঠলেন। অত ভাগা ফাঁকিবাজি! আমি যদি বলে দেব তো তুই শিখলি কি? দূর হ। ওই গাছ না পেলে আমার কাছে আর আসবি না। চলে এলাম। গাছ যে চিনি না তা নয়, সেসব গাছের বর্ণনা সাধু বাবা আমাকে বেশ যত্ন করেই শিখিয়েছিলেন। কিন্তু যতই গাছ চিনি, পাবোটা কোথায়? সর্ষের ভুঁই হাটকে মরে গেলেও কি আর ঝিঙের মাচা খুঁজে পাবো? হ্যাঁ, তা কয়েকদিন বেশ মনমোড়া হয়ে আছি। এদিক সেদিক ঘুরে বেড়াই ছন্ন ছাড়ার মতো,
মনের মধ্যে একটাই চিন্তা খচখচ করতে থাকে, যে সাধু বাবার দেখা বুঝি আর পাওয়া হবে না। তা সেবার বর্ষা কিছু কম হয়েছিল। গ্রামের প্রান্তে কৈখালির মাঠ বা সেই ঘাসে ভরা জলা জমিতে জল তেমন জমেনি। শরতের শুরুতেই সেখানে জল শুকিয়ে সাদা সাদা কাশফুলের মাথা বকের পালকের মতো উঁচিয়ে উঠেছে। ছেলেবেলায় সেই চাতুরের গল্প শুনেই তো ওই আধা জল আধা ঘাস জমিতে ঢোকার সাহস ছিল না। ওদিকে বেশ জানি ও জমিতে বহু রকমের চেনা অচেনা গাছ খুঁজে পাওয়া যায়। সহদেবী গাছ সেখানে পাওয়া গেলেও যেতে পারি। মাঝে মাঝেই ওই জমির প্রান্তে যাই, এলোমেলো পায়চারি করি, আবার ফিরে আসি। সেদিনও তেমন কিছুক্ষণ ঘোরাফেরা করে ফিরছি, হঠাৎ দেখলাম রাম জ্যাঠা কখন যেন সামনের পথ দিয়ে আমার ঠিক সামনে এসেই দাঁড়িয়েছেন। তিনি আমাকে ওই জমির পাশে একা একা ঘোরাফেরা করতে দেখে একটু কড়া গলায় বললেন, হ্যাঁ রে তারানাথ, বেশ কয়েকদিন থেকেই তোকে দেখছি। এই চাতরের জলার পাশে তোমার রাজকার্য আছে, হ্যাঁ? খেলার আর কোথাও জায়গা নেই গোটা রামজয়পুরে? আমি কি বলবো কি না বলবো বুঝতে না পেরে হঠাৎ বলে ফেললাম, না জ্যাঠা, খেলতে আসিনি তো। ঠাকুরদার একটা বইয়ে সহদেবী গাছের কথা পড়েছিলুম, ওটাই খুঁজে বেড়াচ্ছি। জলার এদিকে অনেক নতুন অচেনা গাছপালা থাকে তো, তাই। রাম গাঙ্গুলি কিছু একটা বলতে গিয়েও থমকে গেলেন। দেখতে পেলুম তার মুখের ভাব অনেক নরম হয়েছে। বললেন, বাহ 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 বাহ, পড়াশুনোয় মন দিয়েছিস মনে হচ্ছে। চ, আমার সঙ্গে আয় দেখি। এই বলে জলার দিকে এগিয়েছেন, পিছন পিছন আমিও। হঠাৎ কি যেন ভেবে তিনি পশ্চিমের আকাশে তাকালেন। শরতের আকাশ দেখবে রোদের রং গায়ে মেখে নীলকান্ত মণির মতন ঝলমল করতে থাকে সারাদিন, আর বিকেল হলেই লাল কমলা লাল মেঘ তাকে জড়িয়ে ধরে, যেন রাজবস্ত্র পরিয়ে সূর্যকে ঘরে নিতে এলো। এই রং দেখেই বোঝা যায় দিন শেষের দিকে। আকাশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে সেই হলুদ কমলা মেঘ দেখলেন রাম জ্যাঠা। তারপর বললেন, হ্যাঁ, কিন্তু আজ বেশিক্ষণ নয়, বুঝলি? ওই বেলা মরে এসেছে। কাল একটু বেলাবেলি এদিকে আসিস, বাপ বেটায় ভালো করে খুঁজে দেখব, কেমন? আমি বাধ্য ছেলের মতো ঘাড় নেড়ে সায় দিলাম। জলার ভিতরে কাশফুলের ইতিউতি বন, গোড়ায় তখনও জল জমে আছে, কিন্তু তাতে গোড়ালিও ভালো করে ডোবে না। কি এক আশ্চর্য সেই জমির রং বিভূতি! আমি যেন ভাষাই খুঁজে পাই না বোঝানোর। কমলা মেঘের ফাঁকে গাঢ় নীল আকাশ, হলদেটে নরম রোদ গাছে ঝোপে পড়ে এমন আরামের মতো রং হয়ে আছে যে কে সাধু বাবা, কে রাম গাঙ্গুলি, আর কি সেই সহদেবী গাছ বিলকুল ভুলে গিয়েছি। হাঁ করে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ রাম জ্যাঠার গলা কানে এলো। বলি, ও বাপধন, তোর সে গাছ বুঝি আকাশে গজায়? তোর আসল মতলবখানা কি বলতো? হ্যাঁ, ভারী কি গলা, উচ্চারণের ওজনও তেমন। ভারী অপ্রস্তুত হয়ে তার দিকে ফিরেই মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। দেখি আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে রাম জ্যাঠা তাকিয়ে আছেন।
তার কপালে দিনান্তের রৌদ্র, আর তার মাথার ওপর দিয়ে এক আশ্চর্য গাছ আমার চোখের সামনে স্বপ্নের আলোর মতো ঝিকিয়ে উঠেছে। লম্বা সরু গুঁড়ি মাটি থেকে একেবারে সোজা হয়ে উঠে গিয়েছে হাত বিশেক। শাখা প্রশাখা বলতে খুব ছোট ছোট সব ডাল, যেন তারা গুড়ির আশ্রয় ছেড়ে বেশি দূর যেতে সাহস পায়নি। গাঢ় খয়েরি রঙের কাণ্ড আর ডালপালা, গোড়ার কিছু অংশ বাদ দিয়ে তার সারা গা ঢেকে আছে গাঢ় বেগুনি পাতায়। অভিভূত, মন্ত্রমুগ্ধ, চিত্রার্পিতবৎ কোনো শব্দ দিয়েই আমার এই মনের অনুভূতি বোঝাতে পারবো না বিভূতি। আদতে আমার মন তখন শূন্য হয়ে গিয়েছিল। সেই শরৎ, নিভু নিভু সূর্য, বেগুনি পাতার দীর্ঘ গাছখানি, এই তারানাথ চক্রবর্তী কিছুক্ষণের জন্য অস্তিত্বহীন হয়ে গিয়েছিল, বুঝলে? সম্বিত ফিরল রাম জ্যাঠার গলা শুনে। গাছটি ততক্ষণে তিনিও দেখেছেন। তিনিও বেশ খানিক সময় গাছটাকে হাঁ করে দেখে আমার হাতের নড়া ধরে একেবারে হুটোপুটির মতো রাস্তার দিকে টেনে নিয়ে চললেন। ভারী অথচ কাঁপা কাঁপা গলায় বলতে লাগলেন, হ্যাঁ, তারানাথ, তারানাথ, আবার শুরু হয়েছে সব অলক্ষণে কাজকর্ম। হ্যাঁ, হ্যাঁ, চল 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 এখান থেকে, হ্যাঁ, চল। আমি বললাম, সে তো ভূত চতুর্দশীতে হয় জ্যাঠা, এখন তো সবে। তোমাকে আর অত দিগ্গজ হতে হবে না, সব জানতাম মজনতালি একবারে। এদিকে যদি ফের ঘোরাফেরা করতে দেখেছি তো। বাকিটা আর তিনি বললেন না। বুঝলাম তিনি ভয় পেয়েছেন। মাথা ঘুরিয়ে আর একবার জলার দিকে তাকালাম। সাদা কাশ, মরা মরা ময়লা ঘাসের উপর দিনের শেষে আলোয় বেগুনি গাছের মাথাটা যেন ভেসে আছে। কি যে সুন্দর! আহা! তারানাথ থামলেন। কিশোরী যন্ত্রচালিতের মতো পাসিং শোয়ের প্যাকেটটা তার দিকে এগিয়ে দিল। বেশ কিছু সময় নিয়ে ঠাকুরমশাই সিগারেটটা ধরাচ্ছেন দেখে সেনমশাই একটু অধৈর্য গলায় বলে উঠল, তা সেটি কি গাছ ছিল ঠাকুরমশাই? তারানাথ তখন কিছুই বললেন না। মজ করে সিগারেটে বেশ কয়েকটা টান দিয়ে তারপর বললেন, এই যে এত গল্প লেখা বা বলা হয়, তোমরা কি ভাবো সবটুকুই লেখক বা কথক লেখা বলা করে? না, গল্পকে সময় দিতে হয়। সে নিজেই তখন নিজেকে লেখে হে। কিছু অসম্ভব শব্দ, গুটিকয় অকল্পনীয় ভাববোধ মহাকাল অজান্তে লিখে দিয়ে যান। আর ওইটি গল্পের মূল চাবি। সে চাবিটি লেখকের রক্তে থাকে না, বুঝেছ? গল্পকে সময় দিতে হয়। কিশোরী আমার মুখের দিকে একবার তাকিয়ে চুপ করে গেল। তারানাথ একটা আড়মোড়া ভেঙে ফরাসে কাত হলেন। সে যাই হোক, সেবার আর তেমন কিছু গন্ডগোল হয়নি গ্রামে।
দু একবার গভীর রাতে জলার দিক থেকে শাঁখ বাজার মতো গম্ভীর শব্দ ভেসে এসেছিল। কেউ গা করেনি। জলার চাতুর বসার কথা গ্রামের সকলেই জানত, আর তা এক প্রকার আমাদের রোজকার জীবনের একটা অংশই হয়ে উঠেছিল। কিন্তু একটা বড় পরিবর্তন হলো আমার জীবনে। বলি শোনো। সাধু বাবা একদিন নিজেই ডাকলেন দূর থেকে হাত নেড়ে। কৈখালির মাঠের কোণে সাঁড়া গাছের নিচে তার থান। তার বারণ থাকায় তার কাছে যাই না বটে, কিন্তু কাছাকাছি ঘোরাঘুরি করি। আগেও তোমাদের বলেছি, আমি লোকটা মিশুকে কোনোদিনই ছিলাম না। গ্রামের ছেলেরাও আমার ওই মুখ চেনাই ছিল, বন্ধু ছিল না। সেই দিনও ওইদিকে ঘুরঘুর করছি, আর সাধু বাবার দিকে আর চোখে নজর রাখছি। এমন সময় দেখলাম তিনি আমাকে হাতছানি দিয়ে ডাকছেন হাসি মুখে। কাছে গেলাম, দেখি তার হাতে একখানি বিরুৎ জাতীয় গাছ, আর তার গায়ে বেগুনি ফুলো ফুলো ফুলের কুড়ি। আমি আন্দাজে বললাম, এই বুঝি সেই সহদেবী গাছ? সাধু বাবা হাসি হাসি মুখে মাথা নাড়লেন ওপর নিচে। আবার বললাম, কোথায় পেলেন এই গাছ? এ তো আমাদের গ্রামে নেই। এবার সাধু বাবা হো হো করে হেসে বললেন, সত্যি নেই, তোকে একটু ঠকালুম। তবে এ এক আশ্চর্য ঔষধি, বুঝলি? ঘরের হাতায় লাগিয়ে রাখ। চর্মরোগে, অনিদ্রায় এর ফুল আর পাতার রস অব্যর্থ ফল দেয়। যা যা, নিয়ে যা। গাছটা হাতে নিয়ে ফিরে আসছি, হঠাৎ রাম জ্যাঠার সঙ্গে দেখা গাছটার কথা মনে পড়ল। সেই যে খয়েরি গুঁড়ি, বেগুনি পাতা। ফিরে গিয়ে সাধু বাবাকে বললাম গাছটার কথা। তিনি সান্ধ্যকালীন হোমের জিনিসপত্র গোছগাছ করছিলেন। হঠাৎ সব ফেলে মেরুদণ্ড সোজা করে বসলেন। আমার দিকে কিছুক্ষণ নিষ্পলক চেয়ে থেকে বললেন, সর্বনাশ করেছিস রে বেটা, তোদের গ্রাম থেকে আমার বাস উঠলো। কথাগুলো শুনেই সাধু বাবা হুড়ুহুড়ি করে তার ঝোলা গোছাতে লাগলেন। স্পষ্ট বুঝতে পারলাম তার হাত পা থরথর করে কাঁপছে। দুবার কুমণ্ডলি ছিটকে গড়িয়ে চলে গেল। বাহুতে বেড় দেওয়া রুদ্রাক্ষের একটা মালা ছিঁড়ে পড়ল চতুর্দিকে। কোনো ক্রমে যাবতীয় তল্পিতল্পা গুটিয়ে তিনি উঠে দাঁড়ালেন। আমি আকুল হয়ে বললাম, কেন, কোথায় যাচ্ছেন সাধু বাবা? সাধু বাবা থমকে দাঁড়ালেন মুহূর্তের জন্য। তারপর থুতু ছেটাতে ছেটাতে বললেন, থু থু থু, এই স্থানে দুই সাধক থাকতে পারে না তারানাথ। যে সাধক এখানে আসছে তার প্রতাপ সহ্য করার ক্ষমতা আমার নেই। তোর জন্যই সে আসছে। তবে তবে সে আসার আগে তার প্রমথরা আসবে, তার গণেরা আসবে। তারা বড় ভয়ানক তারানাথ। তুই পালিয়ে যা, যতদূর পারিস পালিয়ে যা। আমি আমি কেন যে তোকে ওই গাছ খুঁজতে বললাম? হায় ঈশ্বর, পালা! সাধু বাবা ছুটতে ছুটতে কৈখালির মাঠ পার হয়ে বনরেখার আড়ালে হারিয়ে গেলেন। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। একটা গরু আমার দিকে তাকিয়ে অবাক চোখে তাকিয়ে রইল। চিৎকার করতে করতে মাথার উপর দিয়ে উড়ে গেল সারে সারে শামুক খোল পাখি। আমার সারা শরীর শিরশির করে উঠল। পাঁচ মাথার মোড়ের ব্যস্ত সমস্ত জীবন পিছনে ফেলে মটলেনের গল্পরাজির মধ্যে একবার ঢুকে পড়লে বাইরের জীবনটাকেই অলীক আর মিথ্যা বলে মনে হয়।
তারানাথের গল্পের সব প্রকৃতি প্রকরণ, বেতাল পিশাচ একেবারে মনের ভিটায় গৃহস্থালি পেতে বসে। তারাই তখন আমাদের বিশ্ব, পরম সত্য। সাধু বাবার শেষ কথাগুলি কানে আসতেই কান দুটো তেতে উঠল উত্তেজনায়। প্রমথ গণ যে আদতে প্রেতরাজ শিববংশীর অনুচর প্রেত পিশাচ তা আমি বিলক্ষণ জানতুম। উৎকণ্ঠার সঙ্গে বললুম, তারপর তারা এসেছিল? তারানাথ একটা সিগারেট ধরাতে ধরাতেই উপর নিচে মাথা নাড়লেন। অর্থাৎ হ্যাঁ, এসেছিল। জাঁকিয়ে শীত পড়ে পার আগে এই অঞ্চলে, সে তো জানোই। হাগা গোড়াই পড়ে পৌষের শেষের দিকে। মনটা শীতে আর বর্ষায় কেমন খারাপ খারাপ লাগে দেখবে। বৃষ্টি ধারার ওপাশে বা কুয়াশার দেওয়ালের অন্যদিকে কত কিছু ঘটে যাচ্ছে, জানতে পাই না, দেখতেও পাই না। জীবনের কত প্রবাহ হয়তো পরিণতি পেল, বা কত মহোৎসব, কত মহান নির্বাণ ঘটে গেল, জানতে পারলাম না, অদেখাই রয়ে গেল। যাই হোক, তারপর বলি শোনো। খুব সম্ভবত সেদিন সংক্রান্তি ছিল। মা, ঠাকুমা, রাঙা কাকিমা ঘরে পিঠে করছিলেন। বাড়ির বড়রা দাওয়ায় বসে বাৎসরিক ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করছিলেন। ঠাকুরদার গলা শুনতে পাচ্ছিলাম বিশ্রম ভালাপের মতো। তার কোনো বাধা ধরা গঁত নেই। হঠাৎ তার কথা থেমে গেল। কিছুক্ষণ সব চুপচাপ। পরেক্ষণেই তার তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। আমি একটা সারা পিঠে নলেন গুড়ে ডুবিয়ে সবে মুখে তুলেছি, আর ঠাকুরদার উচ্চ কণ্ঠে চিৎকার শুনে উৎকর্ণ হয়ে উঠলাম। ঠাকুরদার পর এবার বাবাও দেখলাম চেঁচিয়ে উঠলেন। কি রে, এই জবাব দে, কে তুই? আমি কৌতূহল দমন করতে পারলাম না, বেরিয়ে এলাম। পিছন থেকে রাঙা কাকিমা বলে উঠলেন, কি দরকার বাবু বড়দের মধ্যে যাওয়ার? বসে পিঠে খাও না ছেলে। কাকিমার কথায় কান্না দিয়ে আমি বাইরে বেরিয়ে এলাম। উঠোনের ওপারে গোড়ালেবু গাছে মিছরি গুঁড়োর মতো জ্যোৎস্না পড়ে আছে, আর সেই গাছের মাথার ওপর দিয়ে দেখা যাচ্ছে কিছু, বা বলতে পারো কারো একটা মিশকালো মাথা। এত দূর থেকেও তার জলজলে সাদা চোখ দেখতে পাওয়া যাচ্ছিল। কেঁপে উঠলাম আমি। এ তো সাধারণ কোনো মানুষ বা ইহজগতের জীব নয়। ঠাকুরদা ফিস ফিস করে বললেন, তারানাথ, ঘরে যা এখনই। কিন্তু ততক্ষণে আমার পা দুটো যেন দেড়মণি পাথর হয়ে গিয়েছে। আমি খুব চেষ্টা করছি ঘরের দিকে যেতে, কিন্তু এক চুলও নড়তে পারছি না। আমার চোখের সামনে জ্যোৎস্না ক্রমে ম্লান হয়ে আসতে লাগলো। বুকের ভিতর একটা চিনচিনে ব্যথাও টের পেতে লাগলাম। ঠাকুরদা বিড়বিড় করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মোক্ষ্যমামৃতা। হঠাৎ কিছু একটা গোড়ালেবুর গাছের দিক থেকে উড়ে এসে পড়ল উঠোনের ঠিক মাঝখানে। কিছুক্ষণ ছটপট করে সেটা স্থির হয়ে গেল। এদিকে ঠাকুরদার জপের শব্দ উচ্চ গ্রামে উঠল।
ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनाम् মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। একটা জান্তব গর্জন ভেসে এলো ওই গোড়া লেবু গাছটার দিক থেকে। এবার সে লেবু গাছের আড়াল থেকে খোলা উঠোনে এসে দাঁড়ালো। প্রায় 10 হাত লম্বা দেহ, ন্যাড়া মাথা আর জল জলে সাদা দুটো চোখ। ঠাকুরদার দিকে সে এগিয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না মন্ত্রের প্রভাবে। ওই ভয়াল উপস্থিতির সামনে বাবাও কেমন নিশ্চল হয়ে গিয়েছিল। এমন সময় দরজার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে আমাকে টেনে ঘরের ভিতরে নিয়ে নিল। ঘরে চলো। রাঙা কাকিমা তার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার দু চোখে নেমে এলো রাজ্যের অমানিসা। চারির দিয়ে যাওয়া চায়ে একটা চুমুক দিয়ে কিশোরী বলে উঠল, সেইটে কি ছিল ঠাকুর মশাই? সন্ন্যাসী ঠাকুর বলেছিলেন সেই সাধক আসার আগে গণেরা আসবে, আসবে প্রমথরা, তাদেরই কেউ একজন। কিন্তু সাধক কে, আর সে আমার খোঁজে আসবেই বা কেন, তার কিছুই তিনি বলে যাননি। আর সে সাধকের সঙ্গে আমার দেখা আশ্চর্য বেগুনি পাতার গাছের যে কি সম্পর্ক তাও জানি না। সকালে উঠে দেখলাম উঠোনে পড়ে থাকা একটা মরা ছোট্ট কুকুরের ছিন্ন ভিন্ন দেহ ঘিরে প্রায় অর্ধেক রামজয়পুর ভেঙে পড়েছে। সবার মুখে আতঙ্ক, ঠাকুরদার চোখে ভ্রুকুটি। আমি ঠাকুরদার কাছে সন্ন্যাসী ঠাকুরের সব কথা খুলে বললাম। তিনি আমাকে জড়িয়ে ধরে চুপ করে বসে রইলেন। এমন একটা ভাব যেন 7 রাজার ধন 1 মানিক খোয়া যাবে, বাঁধন একটুখানি শিথিল হলেই। বিভূতি, এখনো ঠাকুরদার বুকটা মনোলোকে প্রায় ভেসে ওঠে হে বিভূতি। অত স্নেহ, অত মায়া, হায় রে, সে বয়সে যদি বুঝতাম মানুষটা আমার কতখানি জুড়ে ছিলেন, তার পা দুটি বুকে করে রাখতাম। আমার ছেলেবেলা, জরাসুর, না, এ জন্ম কেন, 7 জন্মেও তার ঋণ শোধ করতে পারবো না। আমরা চুপ করে রইলুম। হাহাকার আর শ্রদ্ধা কখন যেন এক হয়ে যায় তা আজ তারানাথের আক্ষেপ দেখে বুঝলুম। আমার মনেও নিশ্চিন্দিপুরের স্মৃতিরা মেদুর হয়ে এলো। ইছামতি, হরিহর রায়ের ভিটা, দুর্গা, বষ্টুমদের অভাগা ছেলে, সে সব যেন আমার 8 জন্মের গল্প ছিল। স্মৃতির ভারে বিভোর হয়ে আছি আমি আর তারানাথ। এমন সময় গদ্য প্রকৃতি কিশোরী সেন বলে উঠল, ঠাকুর মশাই তারপর? তারানাথ যেন বহু যুগের ওপার থেকে মুখ তুলে তাকালেন। তারপর বললেন, হ্যাঁ, তারপর সরস্বতী পূজায় তখন এখনকার মতো জাঁকজমক ছিল না। আমরা যারা পড়তাম তারা দল বেঁধে অঞ্জলি দিতাম, প্রসাদ পেতাম, ব্যাস ওইটুকুই। জলার একপাশে জব গাছ হতো, আমরা ভোর ভোর চলে যেতাম। কে কার আগে জবের শীষ আনতে পারে এই আর কি। বোঝই তো সেসব ছেলে মানুষই। বেশি দেরি হলে হয়তো জবই পাওয়া যাবে না। সেদিন ভোরবেলায় যখন জলার কাছে পৌঁছলাম,
তখন চতুর্দিক অন্ধকার, কুয়াশায় দুহাত দূরের জিনিস অদৃশ্য। পথঘাট আমার নিজের হাতের রেখার মতো চেনা বলেই খুব একটা অসুবিধে হচ্ছিল না। জলার দক্ষিণ প্রান্তে একটা সাঁড়া গাছ ছিল। এই মোটা গুড়ি, পাতা ঝরে গিয়ে একেবারে ন্যাড়া। ওর নিচ দিয়ে গিয়েই জব গাছের সার। শিশিরে পা ভিজে যাচ্ছে, শিশির ভেজা মাটির সোদা গন্ধ আসছে থেকে থেকে। টিক টিক করে একটা তক্ষক ডেকে উঠল কোথাও। গাছের সবচেয়ে নিচের ডালটাও আমার মাথার 3 হাত উপরে। গাছটার কাছ দিয়ে যাচ্ছি, হঠাৎ আমার মাথা, বুক আর মুখে কিছু একটা লাগলো, তন্তু জাতীয় কিছু, কিন্তু তার গোছ খুব ঘন। হাত দিয়ে জিনিসটা ভালো করে স্পর্শ করতেই আমার হৃৎপিণ্ডটা এক লাফে গলার কাছে উঠে এলো। এগুলো তো আর কিছুই নয়, চুল, এক রাশ ঘন চুল। প্রচন্ড ভয় পেলেও আমার চোখ দুটো উপরের দিকে ঠিক চলে গেল। গাঢ় অন্ধকারে স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র দুটো উজ্জ্বল সাদা গোলক ছাড়া। দেখতে না পেলেও আমি খুব ভালো করে বুঝতে পারলাম যে ও দুটি চোখ ছাড়া আর কিছুই নয়। একটা চাপা জান্তব গর্জন ভেসে আসছিল ওপর থেকেই। ভাবলাম আজই সব শেষ। ওই ভয়ঙ্কর এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে আমার উপরে। হঠাৎ ডাঙা জমির ওপর একটা বজ্রকণ্ঠ ভেসে এলো, তারানাথ, উপরে উঠা। তখনই দেখলাম ডাল থেকে একটা নারী মূর্তি লাফিয়ে ছুটে গেল ঠাকুরদার দিকে, কিন্তু তার কাছে পৌঁছনোর আগেই থমকে গেল। ঠাকুরদা এগিয়ে এসে আমার একটা হাত শক্ত করে ধরে বললেন, আজ আমার গাত্রবন্ধন করার ছিল বলে দুজনেই বেঁচে গেলাম। এমন আর রাত ভিতে বাইরে বেরোস না ভাই। জলার মধ্যে যে বেগুনি পাতার গাছ দেখেছিলাম তা ঠাকুরদাকে দেখালাম। পাতাগুলো অন্ধকারেও মৃদু আলো ছড়াচ্ছে। গাছটা ঠাকুরদা প্রথমবারের জন্য দেখলেন। এগিয়ে গিয়ে গাছটার ছাল থেকে কিছুটা বাকল তুলে শুঁকে বললেন, এ তো ধুনো ধুনো গন্ধ রে। ভদ্রক গাছ মনে হচ্ছে। এই গাছ এখানে কি করে এলো? এই গাছ দেখেছি শুনেই সন্ন্যাসী ঠাকুর বলেছিলেন কোন এক সাধক যেন রামজয়পুরে আসবেন, আর তাঁর এই গণ বা প্রমথরা আসবে তার আগে। কেন বলেছিলেন তিনি এমনটি? ঠাকুরদা গাছটার উপর দিকে তাকিয়ে বললেন, সেটাই তো বুঝতে পারছি না রে ভাই। চল বাড়ি চল। জলা থেকে বেরিয়ে আমার বাড়ির পথ ধরেছি। এমন সময় একটা সুর ভেসে এলো জলা জমির ভেতর থেকে। আশ্চর্য মিঠে সেই সুর। ঠাকুরদা উৎকর্ণ হয়ে উঠলেন, অনেকটা স্বগতোক্তির সুরে বললেন, এমন সুন্দর আড়বাঁশি কে বাজাচ্ছে এই বন বাধারে বারবার? আমার ঘোর লেগে যাচ্ছিল ওর সুরটা শুনতে শুনতে। শব্দটা আমাদের আড়াআড়ি পূর্ব উত্তর কোণ দিয়ে এগিয়ে আসছিল। আমরা সুরাচ্ছন্ন হয়ে দাঁড়িয়েছিলাম। আমার মতো ঠাকুরদারও বোধ হয় বাহ্য জ্ঞান লোপ পেয়েছিল। তার হাত থেকে
আমার হাত খসে পড়ল। একটা ছায়ামূর্তি জলার নিচের জমি পার হয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। এক হাড়া গরম, সরু কোমর, চওড়া বুক, গ্রীবার গঠনও সুন্দর। কিন্তু এ কি, লোকটার মাথা কোথায়? পরিবর্তে একটা ঘোড়ার মাথা বসানো আছে, আর সেই মুখের ঠোঁট দিয়ে সে বাজিয়ে চলেছে আশ্চর্য সেই বাঁশির সুর। ঠাকুরদা অস্ফুট স্বরে বলে উঠলেন, কিন্নর। কিন্নর। এদের নাম আমি ঠাকুরদার মুখে আগে শুনেছি। হিমালয়বাসী ঘোড়া মানুষ, অভূতপূর্ব সঙ্গীজ্ঞ এরা। কিন্তু এক মহাদেব ছাড়া তো এরা কারো জন্য গান বাজনা করে না। তাহলে এই অখ্যাত রামজয়পুরে এদের আগমন কেন? এর মধ্যে বাঁশির সুর থেমে গেল। কিন্নর আমার দিকে ডান হাতের তর্জনী তুলে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর আবার বাঁশি বাজাতে বাজাতে কুয়াশার আড়ালে হারিয়ে গেল, প্রহেলিকার মতো। ঠাকুরদার ঘোর কেটে গিয়েছিল। তিনি গম্ভীর গলায় বললেন, আমার ভালো লাগছে না রে তারানাথ, কিছুই ভালো লাগছে না। চল ভাই, বাড়ি চল। দুটো কাঁচা ইলিশ মাছ এনেছিল বাবা। সরস্বতী পুজোয় কাঁচা ইলিশের ঝোল রান্না করে খাওয়া হয়। তোমাদের কি রীতি জানি না, আমার বাড়িতে এমনটাই হতো। মাছ কুটতে বসে মা হঠাৎ বলল, কানকর ভিতরে এমন কালো হলো কি করে গো? হ্যাঁ, না না, সে কি করে হবে? আমি যে বাজার থেকে কানকো উল্টে লাল ফুলকা দেখে তবেই আনলুম। আমি কি মিথ্যে কথা বলছি? এই দেখো না। মা উঠে এসে মাছটা দেখালো বাবাকে। ফুলকোটা কুচকুচে কালো, সামান্য লালিমাটুকুও তার মধ্যে নেই। ঠাকুরদা কি একটা কাজে বেরোচ্ছিলেন। মা বাবার কথোপকথন শুনে থমকে দাঁড়ালেন। মাছ দুটো দেখে তিনি গম্ভীর গলায় বললেন, ও মাছ ফেলে দাও বৌমা, কুদৃষ্টি পড়েছে ওতে। আর শোনো, আজ কোনো অচেনা মানুষকে বাড়ির হাতায় ঢুকতে দিও না। ভিখিরি এলে বা কেউ কিছু চাইলেও দেবে না। অদ্ভুত এই নির্দেশ দিয়ে ঠাকুরদা বেরিয়ে গেলেন। মা মাছ দুটো খিড়কির বেড়ার কাছে ফেলে দিয়ে এসে গুম হয়ে বসে রইল একটা পিঁড়ির ওপরে। বাবা বলল, তাহলে বাজার থেকে অন্য কিছু নিয়ে আসি। বিকেলে বাজারে ভালো কাদা চিংড়ি উঠতে পারে, ওই দিয়ে পুঁই শাকের পঞ্চরত্ন রান্না করো না হয় আজকে। হ্যাঁ, আচ্ছা, বেশ। হ্যাঁ। বাজারে থলে নিয়ে বাবা বেরিয়ে গেলেন। মা বেজার মুখে বসে রইল। রাঙা কাকিমা বললেন, বট ঠাকুর বাজার থেকে ফিরতে সেই সন্ধ্যা নামবে, আমি ভাতটা বসিয়ে দিই নাকি? যা করবি কর বাপু, আমার কিছুই ভালো লাগছে না। কি যে অলক্ষণে দিন কাটছে। হো। রাঙা কাকিমা রান্নাঘরের দিকে চলে যেতে মা সন্ধ্যা প্রদীপ জেলে তুলসী তলায় এসে দাঁড়ালো। গলায় আঁচল দিয়ে প্রণাম করতে যাবে এমন সময় একটা পাতি শিয়াল খোলা দরজা দিয়ে বাইরের রাস্তা থেকে উঠে এসে দাঁড়ালো। মুখটা ছুঁচলো, অসম্ভব রোগা দেহটা দেখে মনে হয় সে অনেকদিন কোনো খাবার পায়নি। আমি শিয়ালটাকে তাড়ানোর জন্য লাঠি গোছের কিছু একটা খুঁজছি। দেখি সেটা একবারও না দাঁড়িয়ে সোজা খিড়কির দিকে চলে গেল।
অন্ধকার হয়ে গিয়েছিল। আমি আর তার পিছু নিলাম না। মায়ের দিকে তাকিয়ে দেখলাম সে ভূতগ্রস্তের মতো শিয়ালটার গতিপথের দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ওমা, কি ভাবছো এত? বলি তোর ঠাকুরদা যে বলে গেলেন আজ কাউকে বাড়ির হাতে ঢুকতে না দিতে, তাই শিয়ালটা কি তাদের মধ্যে পড়বে? আমি কিছু বলতে পারলাম না। এমন সময় রান্নাঘরের দিক থেকে রাঙা কাকিমার আর্ত চিৎকার ভেসে এলো। আমি আর মা পড়ি কি মরি করে সেদিকে ছুট লাগালাম। রান্নাঘরে পৌঁছে দেখি রাঙা কাকিমা পাংশু মুখে উনুনের সামনে দাঁড়িয়ে আছে, আর ভাতের হাঁড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভাত পোড়া কটু গন্ধে চতুর্দিক পরিপূর্ণ। মা তাড়াতাড়ি এক বালতি জল হাঁড়ির উপর ঢেলে দিল। আগুন নিভলে রাঙা কাকিমা মায়ের দিকে তাকিয়ে বলল, এসব এসব ভালো নয় দিদি। চাল পুড়ে যাওয়া খুব অমঙ্গলের ব্যাপার। মায়ের চোখে জল এসে গিয়েছিল। আমার বুকে থুতু দিয়ে সে বলে উঠল, বাছাকে আমার ঈশ্বর রক্ষা করুন, হে ঠাকুর, হে ঠাকুর। থু 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 থু। ঘরে চুপ করে বসে রইলাম তিনজন। সন্ধ্যারাত্রি গভীর হলে বাবা আর ঠাকুরদা একসঙ্গে ফিরে এলেন। ঠাকুরদা গম্ভীর মুখে মায়ের কাছে জানতে চাইলেন, আজ কেউ আসেনি তো বৌমা? না বাবা, কেউ আসেনি, শুধু একটা শেয়াল এসে খিড়কির দিকে চলে গেল। শেয়াল? হ্যাঁ বাবা। ঠাকুরদা আবার গম্ভীর হয়ে গেলেন। কি একটা ভেবে বললেন, কিছু খেতে দাওনি তো ওটাকে? বা কিছুতে মুখ দেয়নি তো? না না, কিছু খেতে তো দিইনি, কিন্তু কিন্তু খিড়কির বেড়ার পাশে মাছ দুটো ফেলেছিলুম, সেগুলো খেয়েছিল কিনা জানি না বাবা। সর্বনাশ! কোথায় ফেলেছিলে মা? আমাকে জায়গাটা দেখাও তো। লণ্ঠনের আলোয় যে দৃশ্যটা দেখা গেল তাতে আমাদের সকলের নাড়ি ছাড়ার জোগাড় হলো। একটা অর্ধভুক্ত মাছ শেয়ালটার মুখের কাছে তখনও পড়ে আছে, আর শেয়ালটা মরে কাঠ। চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে হতভাগার। জিভের ওপরে চেপে বসেছে তীক্ষ্ণ দাঁতগুলো, আর সেই জন্য চাপ চাপ রক্ত মুখ থেকে গড়িয়ে পড়েছে শিশির ভেজা ঘাসের ওপরে। ঠাকুরদা হাহাকারের সুরে বলে উঠলেন, বাড়ির হাতার মধ্যে প্রাণের বিনাশ ঘটেছে। এবার আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাবে। জানো, আজ বাড়িতে যা যা খাবার আছে কেউ কিচ্ছুটি মুখে দেবে না। সকলে নির্জলা উপবাস করবে অনির্দিষ্টকালের জন্য। আমি কালই সস্তায়ন করাবো বাড়িতে, তারপর যা হওয়ার হবে। সারা রাত বাড়ির সবকটি মানুষ জেগে রইলাম, যেন এখনই কিছু ঘটবে। ভয়ঙ্কর ছিল সেই রাত, দীর্ঘ প্রতীক্ষা সূর্য ওঠার। শেষ রাতের দিকে আমার চোখটা লেগে গিয়েছিল। হঠাৎ একটা বিজাতীয় শব্দ শুনে চটকা ভেঙে গেল। চোখ খুলে লণ্ঠনের মৃদু আলোয় দেখলাম ঠাকুরদা আর বাবা সোজা হয়ে বসেছে। শব্দটা আবার শুনতে পেলাম,
লণ্ঠনের শিখাটি কেঁপে কেঁপে উঠছে বারবার। বিরাট বিরাট ভারী পা ফেলে বাড়ির চতুর্দিকে কে যেন ঘুরে বেড়াচ্ছে মনে হলো। খোলার চালও কেঁপে উঠছে থরথর করে। ভয়ে আমার মুখ শুকিয়ে গেল। ঠাকুরদার আশ্চর্য স্নায়ুর জোর। তিনি হাত তুলে আমাকে আর বাবাকে আশ্বস্ত করলেন। হঠাৎ তার মুখে একটা উজ্জ্বল হাসি খেলে গেল। তিনি বলে উঠলেন, এবার মনে পড়েছে রে তারানাথ, ওই গাছ হলো নীলভদ্রক গাছ। কৈলাস পর্বতের কাছে এই গাছ জন্মায়। আমার ধারণা যদি সঠিক হয় তবে তোর বড় উজ্জ্বল ভবিষ্যৎ রে ভাই। কিন্তু তার আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর অভিঘাত সহ্য করাই বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আমি আর বাবা অবাক হয়ে ঠাকুরদার মুখের দিকে তাকিয়ে রইলাম। ঠাকুরদা আবার চোখ বুজে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম মুর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্রয়ম্বকম। একটু পরে শব্দটা থেমে গেল। আমরা বাইরে বেরিয়ে এলাম। পূর্ব দিকে চোখ পড়তে দেখতে পেলাম বিরাট বিরাট আম গাছের মাথাগুলো প্রবলভাবে আন্দোলিত হচ্ছে, আর রাত জাগা পাখি দল গাছের মাথার উপরে উঠতে উঠতে প্রচন্ড চিৎকার করতে লেগেছে। আমি জিজ্ঞাসা করলুম, সে কি ছিল ঠাকুরমশাই? আজও তা জানি না। বিশাল বড় জগতেরই কোনো বাসিন্দা হবে হয়তো। ঠাকুরদার নাম বলেছিলেন সুতরন্তু। এরা এলে নাকি পোকা মাকড় কীট পতঙ্গ একেবারে নিশ্চুপ হয়ে যায়। মশা মাছি ঝিঁঝি কিচ্ছুটি ডাকতে পারে না। আমি লক্ষ্য করেছিলাম যে ওই সময়টুকু একটাও কীট পতঙ্গের শব্দ শুনতে পাইনি। পরদিন সকাল থেকেই বাড়িতে সাজো সাজো রব। ঠাকুরদা সস্তয়ন করবেন। গঙ্গা জল, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পঞ্চরত্ন, সর্ষে, দূর্বা, কুশ, ধূপ, দীপ, গন্ধ, ফুল, বেলপাতা, ফল, মিষ্টি আর যজ্ঞের কাঠ, সে এক এলাহি ব্যাপার। ঠাকুরদা উষাকালে নদীতে স্নান করে এসে গাঢ় লাল ধুতি আর উত্তরীয় পরে হোমের প্রস্তুতি নিচ্ছিলেন। বাবার ছোট কাকা জিনিসপত্রে তদারকি করছিলেন। ফল মিষ্টি ভাড়ার ঘরে রেখে মার কাকিমা নিরামিষ ভোগ রান্না শুরু করেছিলেন। হোমের শুরুতে পরিবারের প্রধানকে সংকল্প করতে হয়। ঠাকুরদা নিজেই প্রকৃতি ও ঈশ্বরের উদ্দেশ্যে শুভ সংকল্প গ্রহণ করলেন। উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ শুরু হলো। ওম স্বস্তি নরেন্দ্র বৃদ্ধশ্রবা, স্বস্তি নঃ পুষা বিশ্ববেদা, স্বস্তি নস্তাক্ষ বরিষ্ঠনেমি, স্বস্তি ন বৃহস্পতি দধাতু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অভিষেকের সময় কুশাগ্র ব্যবহার করে গৃহের সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দেওয়া রীতি। ঠাকুরদা কুশাগ্র গঙ্গা জলের পাত্রে ডুবিয়ে তুলে আনতে একটা বিশ্রী পাক পচা গন্ধ
চতুর্দিকে ছড়িয়ে পড়ল। দেখা গেল পাত্রের গঙ্গা জল কেমন করে যেন কালো পাঁকে পরিণত হয়েছে। ঠাকুরদা গুম হয়ে বসে রইল বেশ কিছুক্ষণ। তারপর নতুন পাত্র থেকে জল নিয়ে অভিষেক সম্পন্ন করল। পৃথিবী আর দেবতার উদ্দেশ্যে পূজার দ্রব্য নিবেদন করতে গিয়ে দেখা গেল ধবধবে সাদা চালগুলো ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করেছে। ফুলের পাপড়িগুলো পচে মাটিতে খসে খসে পড়তে লেগেছে। ঠাকুর তার স্নায়ু বজায় রাখতে পারলেন না। বুকে হাত দিয়ে শটান শুয়ে পড়লেন মাটির উপরে। বাবা চিৎকার করে উঠল, এখনই নিশি কবরেজকে খবর দে। ঋষি কবিরাজ অনেকক্ষণ ধরে নাড়ি পরীক্ষা করে বসে রইলেন। চিন্তিত মুখে বললেন, বায়ুর ঊর্ধ্বগামী, কফ পিত্তের অবস্থাও ভালো নয়, মনের উপর প্রচন্ড চাপ পড়েছে। একদিনে হয়নি, অনেক দিন ধরে রোগ জমেছে। আর শুধু ওষুধে কাজ হবে না, মানসিক শান্তি আর বিশ্রাম প্রয়োজন। একটা পাখি ডাকছিল পাশের কোনো এক গাছ থেকে। মাঘের দুপুরের নৈশব্দ সেই ডাক শুনে যেন আরো প্রকট হয়ে এসেছিল। ঠাকুরদা আমাকে বললেন, তারানাথ, আমার কাছে বস, বাকিরা বাইরে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। বেশি কথা বলবেন না বাবা, ডাক্তারবাবু কিন্তু বিশ্রাম করতে বলেছেন। সবাই বেরিয়ে গেলে আমি জানতে চাইলাম, এসব কেন হচ্ছে দাদু? কয়েকটা বাবা তোকে বলি তারানাথ, মাথায় রাখিস। বলো। যে গাছ তুই জলের মধ্যে গ্রামের সবার আগে দেখেছিস, তা যে কোনো সাধারণ গাছ নয়, সে তোকে আগেই বলেছি। কৈলাস পর্বতে কার বাস, তা কি তুই জানিস? হ্যাঁ, শিব ঠাকুরের। তাহলে কে আসবে তোর কাছে, বুঝতে পারছিস নিশ্চয়ই? কিন্তু তাকে সম্ভব দাদু? সে আমিও জানি না, কিন্তু যদি তিনি আসেন, কোন রূপে আসবেন সে রূপ তুই সহ্য করতে পারবি কিনা তা তিনি জানেন। ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে স্পষ্ট ভয় দেখতে পেলাম, জীবনে প্রথমবার। আমার মাথায় অনেকক্ষণ ধরে হাত বুলিয়ে ক্ষীণ গলায় তিনি বললেন, বাইরে খুব সাবধানে থাকিস ভাই, মহাকাল নিশ্চয়ই সব ঠিক করে দেবেন। সন্ধ্যাবেলায় লণ্ঠনের আলোয় শুভঙ্করী অঙ্ক কষছিলাম। রান্নাঘর থেকে নিরামিষ তরকারির ধনে জিরা বাটার গন্ধ আর মা কাকিমার মৃদু বার্তালোকের শব্দ ভেসে আসছিল। বাবা কাকারা চণ্ডী মণ্ডপে গিয়েছেন হয়তো। ঠাকুরদার ঘর থেকে কোনো শব্দ শুনতে পাচ্ছিলাম না। তিনি বোধহয় ঘুমিয়ে পড়েছেন। এক মনে অঙ্ক করছি, এমন সময় উঠানের দিক থেকে ঠাকুরদার মৃদু গলা শুনতে পেলাম। তারানাথ, একবার শুনে যা। আশ্চর্য হলাম, ঠাকুরদা আবার বাইরে গেলেন কখন? বাইরে এসে বারান্দায় দাঁড়ালাম। ষষ্ঠীর খয়া চাঁদের হালকা আলোয় ঠাকুরদাকে দেখতে পেলাম।
গোড়ালেবুর গাছটার পাশে তিনি দাঁড়িয়ে আছেন। প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেও ঠাকুরদার সম্পূর্ণ গা খালি, সাদা পৈতেটা শুধু দেখা যাচ্ছে, নিম্নাঙ্গে ধুতি। ঠাকুরদার মুখটা ভালো করে বোঝা যাচ্ছিল না। আমি বললাম, দাদু, তুমি ঠান্ডায় খালি গায়ে দাঁড়িয়ে আছো কেন? তোমার তো শরীর খারাপ। কবিরাজ মশাই। আরে শোন এদিকে, তোকে একটা জিনিস দেখাবো, দেখবি? আয় আয়। আমি জীবনে কোনোদিনও ঠাকুরদার কথার অবাধ্য হইনি। পায়ে পায়ে তাঁর দিকে এগিয়ে গেলাম। তিনি আমার একটা হাত ধরে নিয়ে চললেন সদর রাস্তার দিকে। বাইরের শীতের কারণে ঠাকুরদার হাতটা অসম্ভব ঠান্ডা হয়ে আছে। ঠাকুরদার মুখের এক পাশ দেখতে পাচ্ছিলাম। তার কানটা অস্বাভাবিক বড় মনে হচ্ছিল, এতটাই বড় যে রীতিমতো লটপট লটপট করে নড়ছিল সেটা। আমি ঠাকুরদাকে অবিশ্বাস করতে শিখিনি। ভাবলাম ও আমার চোখের ভুল, বা ঠাকুরদার কান বোধহয় সত্যি বড়, এতদিন খেয়াল করিনি। রাস্তা দেখে বুঝলাম ঠাকুরদা আমাকে জলার দিকে নিয়ে যাচ্ছেন। হঠাৎ ভোরে সেই সোনা বাঁশির সুরটা কানে এলো। ঠাকুরদা কিন্তু থামলেন না সেদিনের মতো। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এখনো মুখের এক পাশই দেখা যাচ্ছে। ঠোঁটের কোষ চওড়া হয়ে প্রায় কানের সঙ্গে ঠেকেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, দাদু, তুমি কি হাসছো? ঠাকুরদা হি হি করে হেসে বললেন, হ্যাঁ রে ভাই, সে বড় মজার জিনিস। জলার কাছে পৌঁছতেই প্রবল ঠান্ডা হাওয়ায় আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। ঠাকুরদার কোনো দিকে হেলদোল নেই। আমাকে সারা গাছটার কাছে নিয়ে গিয়ে হাত ছেড়ে দিলেন তিনি। তারপর গাছটার উপর দিকে তাকিয়ে বললেন, ওই দেখ তারানাথ, ওই দেখ। আমি দেখলাম, আর দেখেই আমার সর্বাঙ্গ কাঠ হয়ে গেল। সেই নারী মূর্তি যাকে সরস্বতী পুজোর ভোরে দেখেছিলাম। আমার বিশ্বাস হচ্ছিল না যে ঠাকুরদা আমাকে বিপদের মধ্যে এনে ফেলেছেন। এক রাস চুল এলিয়ে দিয়ে মেয়েটা রক্তচক্ষু মেলে আমার দিকে তাকিয়ে আছে। আর বাঁশির শব্দটা আরো কাছে চলে এসেছে। সেই কিন্নরও তবে এসে গেছে। এর মধ্যেই মাটিতে কম্পন টের পেলাম। বিরাট বিরাট দুটো পা যেন মাটি কাঁপিয়ে আমার দিকে ছুটে আসছে। জব গাছের দিক থেকে খসখস করে একটা শব্দ ভেসে আসতে চমকে উঠে সেদিকে তাকালাম। দেখলাম মরা শেয়ালটাও হাজির। বিভৎস চোখ, দাঁতে কাটা ঝুলন্ত জীব। যত আধি ভৌতিক আর আধি দৈবিক বস্তু বিগত কয়েকদিনে আমার জীবনে এসেছিল, তারা আজ একত্রে আমাকে ঘিরে ফেলেছে সব দিক দিয়ে। আর আর এই বিপদের মধ্যে আমাকে টেনে এনেছে ঠাকুরদা। ঠাকুরদার দিকে তাকালাম। নিঃশব্দে হাসছেন তিনি। বললেন, কেমন মজার জিনিস না বল ভাই? আমি আর সহ্য করতে পারলাম না। দু হাতে কান চেপে ধরে মাটির উপরে বসে পড়লাম। বাঁশির শব্দ, গাছের বেড়েটা, মাটি কাঁপানো শব্দ, শেয়ালটা, ঠাকুরদা সবাই আরো আরো কাছে এগিয়ে এলো। বুঝে
বুঝলাম এবার সব শেষ। মায়ের মুখটা মনে পড়ছিল। হঠাৎ দেখলাম বেগুনি পাতার গাছটা অত্যন্ত উজ্জ্বল হয়ে জ্বলে উঠেছে। একই সঙ্গে একটা গম্ভীর গলা শুনতে পেলাম গাছটার দিক থেকে। একসঙ্গে অনেকগুলো পশু ছুটে গেল আমার পাশ দিয়ে। ঘুঁত ঘুঁত শব্দ শুনে বুঝলাম সেগুলো শুয়োর। মনের মধ্যে কেমন যেন একটা সাহস অনুভব করলাম। উঠে দাঁড়ালাম। অবাক হয়ে দেখলাম ভয়ঙ্কর জিনিসগুলোর একটাও আমার পাশে নেই। একই সঙ্গে উধাও হয়েছেন ঠাকুরদাও। একদিন দুপুরে খেলা করতে করতে চলে গিয়েছি গ্রামের বাইরের মাঠে। কেউ কোথাও নেই। শূন্য মাঠের ওপর রোদ্দুর খাঁ খাঁ করছে। গ্রামের ঠিক প্রান্তে একটা বিরাট চটকা গাছ ছিল। সেই চটকা গাছের নিচে লোকটা বসে আছে। কুচকুচে কালো রং, খালি গা, হাতে একটা পাচন বাড়ি। সম্ভবত সে শুয়োর চড়ায়, কারণ এদিক ওদিকে কয়েকটা শুয়োর চড়ে বেড়াচ্ছে দেখলাম। দৃশ্যটা অতি সাধারণ। গ্রামের অনেক গরিব মানুষেরা শুয়োর চড়িয়ে দিনপাত করেন। তাদের এইরকমই দেখতে, এবং তারা ক্লান্ত হয়ে পড়লে ওই গাছতলায় বসে বিশ্রামও করে। কাজেই অবাক হওয়ার কিছুই ছিল না। কিন্তু কেন যেন লোকটাকে ভালো করে দেখবার জন্য আমি পায়ে পায়ে তার দিকে এগিয়ে গেলাম। আমি কাছে যেতেই লোকটা আমার দিকে তাকিয়ে হাসলো। কি তার চোখের প্রখরতা! ভালো করে তাকানোই যায় না, যেন ঝকঝক করে জ্বলছে। আঁটো সাঁটো দৃঢ় শরীরের মধ্যে সে যেন নিজেকে আটকে রাখতে পারছে না। প্রাণশক্তি উপচে পড়ছে শরীর ছাড়িয়ে। আমার দিকে তাকিয়ে সে বলল, এসো, তোমার জন্যই বসে আছি। আমার জন্য? হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলবার জন্যই আজ আমাকে পাঠানো হয়েছে। বসো। কে পাঠিয়েছে তোমাকে? সে বললে এখন তুমি বুঝবে না, বড় হলে নিজেই জানতে পারবে। এদিকে এসো তো, কাছে এসো। আমার ঠিক ভয় করছিল না, বরং কেমন যেন রহস্যময় আনন্দের অনুভূতি হচ্ছিল। লোকটার কাছে এগিয়ে যেতে সে আমার কপালে হাত দিয়ে কি যেন দেখতে লাগলো। তারপর খুশি হয়ে বলল, ঠিক আছে, বসো শেকড়টার উপর। আমি বসলাম। দু একটা দুষ্টু শুয়োর দল ছেড়ে ঘুরে বেড়াচ্ছিল, নিজেদের মধ্যে মারামারির উদ্যোগ করছিল। লোকটা পাচন বাড়ি তুলে বিচিত্র এক হুঙ্কার দিল। সাবধান, আমি জেগে আছি, ঠিক হয়ে চলো। শুয়োরগুলো মন্ত্রমুগ্ধের মতো ঠেলাঠেলি বন্ধ করে এক জায়গায় হয়ে দাঁড়িয়ে রইল। অবাক হয়ে তাকিয়ে দেখলাম তার হাতের পাচন বাড়িটা কোনো গাছের ডাল বা কঞ্চি দিয়ে তৈরি নয়, কিসের যেন সরু হাড় সেটা। বললাম, কোথায় থাকো তুমি? এ গায়েতে তোমায় দেখিনি। সে বলল, এ গায়ে থাকি না, তাই দেখনি। তাহলে?
লোকটা তার প্রখর দৃষ্টিতে একবার চারিদিকে তাকালো। সূর্যের আলো সরাসরি তার মুখে এসে পড়েছে। আকাশে উড়তে উড়তে একটা চিল ডাকছে কর্কশ আর তীক্ষ্ণ স্বরে। সেই রৌদ্রালোকিত আকাশ, দিগন্ত আর পৃথিবীর দিকে লোকটা দুহাত ছড়িয়ে দিয়ে বলল, এই সব কিছুর মধ্যে আমার থাকার জায়গা। অল্প জায়গায় আমাকে ধরে না যে। আমি তার কথা ঠিকঠাক বুঝতে পারলাম না। একজন লোক একটা বাড়িতে থাকবে এটাই নিয়ম, সব জায়গায় সে থাকে কি করে? বললাম, তুমি শুয়োর চড়াও? কই না তো। এগুলো তোমার শুয়োর নয়? সে একবার স্থির হয়ে দাঁড়িয়ে থাকা শুয়োরগুলোর দিকে দেখল, তারপর বলল, কিন্তু এরা তো কেউ শুয়োর নয়। আমার তখন দৃঢ় ধারণা হয়েছে লোকটা বদ্ধ পাগল। হ্যাঁ, ঠিক তাই। সেই জন্য এর কথাবার্তা কেমন কেমন, চাউনি অমন অদ্ভুত। আর তাছাড়া পরিষ্কার দেখছি অতগুলো শুয়োর দাঁড়িয়ে রয়েছে, তো মানতে হবে ওরা শুয়োর নয়। বললাম, তাহলে? তুমি ছোট তো, তোমাকে এখন বোঝানো অসুবিধে হবে। এগুলো সত্যি শুয়োর নয়। এগুলো হচ্ছে কি বলি, হ্যাঁ, আমাদের ভেতরে যে দোষগুলো থাকে, যাদের জন্য আমরা খারাপ কাজ করি, খারাপ কথা ভাবি, এরা হচ্ছে সেই সব দোষের বাইরের চেহারা। সাধারণ মানুষকে এরা চড়িয়ে বেড়ায়, কিন্তু আমি এদের চড়াবার বিদ্যে শিখেছি। দুটো শুয়োর আবার মারামারির উদ্যোগ করছিল। লোকটা সরু হাড়ের লাঠি তুলে গর্জন করে উঠতেই তারা আবার চুপ করে গেল। এই, শান্ত হ বলছি। লোকটা এবার যেন একটু ব্যস্ত হয়ে বলল, না, কথায় কথায় অনেক দেরি হয়ে গেল। আমার ফিরে যাওয়ার সময় হয়েছে, যে জন্যে আসা সেটা তাড়াতাড়ি সেরে নি। এদিকে এগিয়ে এসো তো খোকা। না না না, কোনো ভয় নেই, এসো এসো। কেন? আমি তোমাকে একটু মন খারাপ দিয়ে যাব। আমার দুই কাঁধ ধরে নিজের দিকে টেনে নিয়ে লোকটা অস্বাভাবিক জোরে প্রায় চিৎকার করে বলে উঠল, আমার চোখের দিকে তাকাও। আমি তার চোখের দিকে তাকালাম। হঠাৎই মানুষটার চোখ যেন দুটো জালনা হয়ে গিয়েছে। ওখানে যেন ভেতরে কত দূর অবধি দেখতে পাচ্ছি। ওখানে যেন আর একটা জগৎ। এইরকমই রোদ্দুর খা খা করছে দিগন্ত অবধি বিছিয়ে থাকা মাঠে। সবুজ বন, নীল পাহাড় থেকে ঝুরঝুর করে ঝর্ণা নেমে আসছে। মেঘে আর কুয়াশায় ঢাকা ওই পাহাড়ে কবে যেন আমি থাকতাম। সুতোর কাঠি উল্টো দিকে ঘুরে যাওয়ার মতো বিস্তৃতির আড়ালে কত পুরনো মহাকালের স্তরে স্তরে সঞ্চিত ভুলে যাওয়া কথাগুলো মনে পড়ে যেতে লাগলো। ক্রমে ক্রমে আমার সমস্ত চেতনা ওই দুই চোখের জানলার ভেতর দিয়ে আশ্চর্য জগৎটার মধ্যে গিয়ে দাঁড়ালো। আমাদের গ্রামের সীমানায় চটকা গাছটা, চিলের তীক্ষ্ণ ডাক, সামনে পড়ে থাকা কৈখালির বিশাল মাঠ, সব কোথায় মিলিয়ে গেল। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জগতে ছায়াবাড়ির মতো অজস্র ছবি মেলে যাচ্ছে চোখের সামনে দিয়ে। কোথায় যেন এক উন্নত শীর্ষ মন্দির, শেষের বেলায় আলোর তার চূড়ার সোনার পদ্ম ঝলসে উঠছে। তাদের হাসি মুখ, এরা আমাকে খুব ভালোবাসত, কিন্তু এখন মিলিয়ে গিয়েছে দূর অতীতে। কানে ভেসে আসছে
সমস্যার উচ্চারিত মন্ত্রধ্বনির মতো একটানা উদার গম্ভীর সঙ্গীতময় শব্দ প্রবাহ। সব ছবি মিলিয়ে গিয়ে চোখের উপর ভেসে উঠছে সৃষ্টিপূর্ব আধি অন্ধকারের মতো কালো মহাশূন্য। থেকে থেকে সেই পরম কিছু নার মধ্যে চমকে উঠছে তীব্র আলোক জ্যোতির উদ্ভাস। সৃষ্টি হচ্ছে নক্ষত্রের নিহারিকার, অনন্ত শূন্যের থেকে বস্তুপুঞ্জের। আমার চেতনা চলে যেতে লাগলো। আর কিছুক্ষণ এখানে থাকলেই আমি সম্পূর্ণ জ্ঞান হারাবো। ঠিক তখনই অনুভব করলাম চিরচেনা পৃথিবীর বিপুল আকর্ষণে আমি ফিরে আসছি আমাদের গ্রামের প্রান্তের রোদের পোড়া মাঠে। নিকশ কালো অনন্ত স্পর্শী মহাশূন্যের বুক চিরে চলে যাচ্ছে একটা নীল উল্কা। চটকা গাছের গুড়িতে হেলান দিয়ে আমি মুহ্যমানের মতো বসে রইলাম। মাঠের ওপর দিয়ে তার সুর তাড়িয়ে নিয়ে লোকটা কোথায় যেন চলে গেল। সে কোথায় যাচ্ছে, কি করে আবার দেখা হবে, কিছুই জিজ্ঞাসা করা হলো না। কিন্তু কি মন খারাপই সে আমাকে দিয়ে গেল। এরপর থেকে আমার আর কিছু ভালো লাগতো না। একা তো ছিলামই, আরও একা হয়ে গেলাম। সব সময় মনে হতো কি যেন একটা কাজ ফেলে রেখেছি, কোথায় যেন আমাকে চলে যেতে হবে। তারপর আপনার ঠাকুরদার কি হলো? সেই যাত্রায় ঠাকুরদা সেরে উঠেছিলেন, তবে 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 ওই মাঠের সেই লোকটা আমাকে সারা জীবনের মতো এক মন খারাপ আর এক বৈরাগ্য দিয়ে গেল, যা হয়তো আমার ভবিষ্যৎ জীবনের পথ ঠিক করে দিয়েছিল। আপনারা শুনলেন লেখক কর্ণশীলের কলমে আমাদের আজকের নিবেদন নীলভদ্রক। গল্পের নাট্য রূপান্তর, গল্পের সূত্রধার, গল্প পাঠ এবং বিভূতি চরিত্রে আমি অমিত সরকার। তারানাথ তান্ত্রিকের চরিত্রে শুভদীপ ঘোষ, বালক তারানাথ তান্ত্রিক চরিত্রে রাহাত আলম, কিশোরী চরিত্রে সুজন ঘোষ, সাধু বাবা চরিত্রে সৌভিক দাস, ঠাকুরদা চরিত্রে তমাল মুখার্জি, রামজ্যাঠা চরিত্রে প্রবীর মিত্র, আদিনাথ চরিত্রে অচ্যুত শাহ, তারানাথের মায়ের চরিত্রে দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, রাঙা কাকিমা চরিত্রে বর্ণালী দেবী, নিশি কবিরাজ চরিত্রে সুজন ঘোষ এবং ভৈরব চরিত্রে কৌশিক ব্যানার্জি। ধ্বনি সম্পাদনায় রিম্পা ঘোষ, আবহ সম্পাদনায় টিম অ্যানোনিমাস, প্রচ্ছদ অলঙ্করণে তরঙ্গ স্টুডিও, সামগ্রিক পরিচালনা এবং পরিবেশন টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের নিবেদন কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর তারানাথ তান্ত্রিকের গল্প আনতে এত দেরি করার জন্য আমরা সত্যি ভীষণ দুঃখিত। তাহলে আজকে এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।